জঙ্গল ডালমিয়াকে প্রথম দেখি আইএফ এর একটা গভর্নিং বডি মিটিংয়ে। তখন বিশ্বনাথ দত্ত ছিলেন প্রেসিডেন্ট, আইএফ এর প্রেসিডেন্ট। তো আমরা তখন কানাঘুষে শুনতাম যে ওনার ডান হাত হচ্ছেন জঙ্গল ডালমিয়া, বাঁ হাত হচ্ছেন অশোক ঘোষ। তো সেই সময় আমরা অনেকেই ভেবেছিলাম ওই ডালমিয়া তখন আসতেন রাজস্থান ক্লাবের হয়ে, উনি রিপ্রেজেন্ট করতেন গভর্নিং বডিতে। তখন আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে ডালমিয়া সাহেব একদিন আইএফএতে আসবেন। কিন্তু পরে দেখলাম যে উনি ফুটবলের থেকে অনেক বেশি ইন্টারেস্ট নিলেন ক্রিকেটে। উনি সিএবিতে চলে গেলেন এবং অশোক ঘোষ এলেন আইএফএতে। আমি আজকে মনে করি যে আইএফএ দুর্ভাগ্য যে জগমোহন ডালমিয়ার মতো একজনকে তখন পাইনি। যদি পেত তাহলে ক্রিকেটের যে আজকে রমরমা, সেই রমরমাটা ফুটবলেও হতে পারত, এবং এটা হচ্ছে ফুটবলের লস। তো সেটার পরে ডালমিয়া সাহেবকে যত দেখেছি তত অবাক হয়েছি যে যেভাবে উনি ক্রিকেট খেলাটাকে একটা অসামান্য উচ্চতায় নিয়ে গেলেন এবং ফুটবলের যে জনপ্রিয়তাটা এরম ক্রমাগত ভাটা পড়তে লাগলো, সেইটে কিন্তু খুব অবাক লেগেছিল আমাদের যে ফুটবল সেভাবে উন্নতি করতে পারলো না। ডালমিয়া সাহেবের যেটা সবচেয়ে আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে যে উনি দূরদর্শন যে রাইটসটা ভোগ করত, খেলা দেখানোর রাইটসটা, সেইটা তিনি থাবা বসিয়ে কোর্টে গিয়ে মামলা করে তিনি এই রাইটসটাকে আলাদা করে নিয়েছিলেন যে দূরদর্শন ছাড়াও অন্য কোনো টিভি চ্যানেল এই খেলা দেখাতে পারে। এবং ওই যে মুহূর্তের ডিসিশনটা, সেই ডিসিশনটা কিন্তু একটা বিরাট একটা কি বলবো চেঞ্জ এনেছিল ক্রিকেটে। এবং আজকের এই যে ক্রিকেটের রমরমা, টিভি রাইটসে বিরাট একটা টাকা বিসিসিআই পাচ্ছে, সেটা কিন্তু বীজটা পুঁতে দিয়ে গেছিলেন জগমোহন ডালমিয়া। আস্তে আস্তে উনি সিএবি থেকে তিনি গেলেন বিসিসিআইতে, বিসিসিআই থেকে আইসিসি। এই যে এত বড় একটা জায়গায় উনি পৌঁছে গেলেন এবং ক্রিকেটটাকে আমূল চেঞ্জ করে দিলেন ওয়ার্ল্ডে। সেটা হচ্ছে যে আগে ক্রিকেট বলতে কি বোঝাতো যে প্রত্যেক বছর কয়েকটা টেস্ট একটা টিম আরেকটা টিমের এগেন্সটে খেলছে, কিন্তু তারপরে দেখা গেল যে বছরের কোনো সময় খালি নেই, প্রত্যেকটা টিম সেই টিমগুলো এই এই নিজেদের মধ্যে খেলছে, সারা বছর ধরে খেলাটা হচ্ছে এবং একটা বিরাট ফান্ড জেনারেট করছে। যে একটা সময় ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তারা যা বলতো সেটাই ঘটতো। কিন্তু ডালমিয়া যখন আইসিসিতে এলেন, আসার পর থেকে দেখা গেল যে ইন্ডিয়া একটা বিরাট জায়গায় এসে পৌঁছেছে এবং ইন্ডিয়ার কথা কেউ ফেলতে পারছে না। এবং ডালমিয়া এই যে ক্রিকেট সিনারিওটা সারা ভারতবর্ষে চেঞ্জ করেছিলেন, সেই ব্যাপারটা কিন্তু তার ফলটা এখন আইপিএল এবং এত কোটি কোটি টাকা আজকে জেনারেট করছে খেলাতে, এবং ভারতবর্ষের 1 নম্বর খেলা হয়ে গেছে। তার পেছনে কিন্তু আমি জগমোহন ডালমিয়াকে পুরোপুরি কৃতিত্বটাই দেবো। জগমোহন ডালমিয়াকে উনি যে কাজটা করে গিয়েছিলেন সেই কাজটা এরা ধরে রেখেছে এবং ললিত মোদী এসে এটাকে আরো স্ট্রেংথেন করেছেন। তো জগমোহন ডালমিয়া ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটের যে অবদান সেটা কখনো ভোলা যাবে না এবং আলাদা করে একটা চ্যাপ্টার লিখতে হবে। যদি কেউ ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস সম্পর্কে কেউ একটা লেখা লেখে, তাহলে একটা আলাদাভাবে একটা কিন্তু চ্যাপ্টার ডালমিয়ার জন্য রাখতেই হবে। সৌরভ আজকে বাঙালি ক্রিকেটার যে পঙ্কজ রায়ের পর একটা দীর্ঘদিনের বিরতি ছিল, বাঙালির কোনো ক্রিকেটার ওখানে ঢুকতে পারছিল না। জগমোহন ডালমিয়া থাকার কারণেই সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ার উঠে এসেছিল ইন্ডিয়ান টিমে, এবং সৌরভ গাঙ্গুলির যথেষ্ট কৃতিত্ব আমি দেবো, কারণ তার ভেতরে পার্টসটা থাকলে জগমোহন ডালমিয়া তাকে যতই ব্যাক করুন না কেন ওইরকম একটা জায়গায় পৌঁছতে পারে। আজকে বাংলার যুবরাজ এইভাবে ওকে বলা হচ্ছে, এবং বাংলার পঙ্কজ রায়ের যে ওয়ার্ল্ড রেকর্ডটার কথা এখন আর কেউ বলে না। এখন কিন্তু সৌরভ গাঙ্গুলি হচ্ছে বাংলার ক্রিকেটের একজন আদর্শ একটা হয়ে দাঁড়িয়েছে। তো সেটার পেছনেও কিন্তু জগমোহন ডালমিয়া ছিলেন, যে আজকে টিম থেকে বেরিয়ে যাওয়া, আবার কাম ব্যাক করা, এর সবকিছুর পেছনে কিন্তু ওনার মদত না থাকলে, ডালমিয়া সাহেবের মদত না থাকলে কোনো কাম ব্যাক করতে পারতো না। আমি বলবো এটা বিরাট একটা কৃতিত্ব জগমোহন ডালমিয়ার।